আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। এক ব্যক্তি গাড়ি থামানো হয়েছে বলে শিক্ষার্থীদের উপর খুব চটে গেছে। ভিডিওটি দেখে খুবই মর্মাহত হলাম। দেশের যে পরিস্থিতি বর্তমানে, পুলিশ কর্মরত নেই, তারপর সার্জেন্ট যারা ছিলেন তারাও কর্মরত নেই। এমত অবস্থায় এই ছাত্ররাই সার্জেন্টের হাল ধরেছে, অর্থাৎ তারা যানবাহন পরিচালনা করছেন, সার্জেন্টের দায়িত্ব পালন করছেন। তারা এই দায়িত্ব পালন করাতে যানবাহনের যে সুশৃঙ্খল অবস্থা ফিরে এসেছে তা ঈর্ষণীয়। বড় বড় রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে দেখা যায় গাড়ি এক সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। দেখেছেন কখনো বাংলাদেশে এমনটি? শিক্ষার্থীদের আমলে সেটা দেখা গেছে। এই ছাত্ররা এই হাল ধরেছে বিধায়ী যানবাহনগুলো সঠিকভাবে পরিচালনা হতে পেরেছে। এরা এই যানবাহনেও প্রতিদিন হাজার কোটি টাকার চাঁদা আদায় হয়। ভাবলেও অবাক লাগে, এই চাঁদাটাও পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কোনো ড্রাইভারকে এই চাঁদা দিতে হয়নি। যদি কেউ চাঁদা দিতে গেছে তখন ছাত্ররাই বলেছে আমাদেরকে অবহিত করবেন, আমরা ব্যবস্থা নেব, এবং নিয়েছেও। আমার বাড়ির পাশেই এই ধরনের ঘটনা ঘটেছে, আমাদের রাস্তায় এই ধরনের ঘটনা ঘটেছে, তাকে ধরা হয়েছে, তাকে তাড়া করা হয়েছে। আমি নিজে সেটা উপলব্ধি করেছি। যাই হোক, ওই দিকে যাব না, এখন যে প্রসঙ্গটা বলছিলাম। তো এই ছাত্ররা এই দায়িত্ব পালন করতে, এরা কিন্তু স্কুলের ছাত্র, কলেজের ছাত্র খুবই কম। আমি যা দেখেছি কলেজের ছাত্র খুবই কম, স্কুলের ছাত্রগুলোই বেশি, কলেজের ছাত্রও আছে। এরা এই দায়িত্ব পালন করছে, কলেজের ছাত্র এবং স্কুলের ছাত্ররা মিলে। ভুলভ্রান্তি হওয়া তো স্বাভাবিক। শুধু তাই নয়, উপদেষ্টার মধ্যেও যে আজকে ছাত্ররা স্থান করে নিয়েছে, তারা কি ভুলভ্রান্তির বাহিরে? তাদের কি কোনো ভুলভ্রান্তি হচ্ছে না? কতজনে তো কত প্রশ্ন করছেন। ওদের মতন ছাত্রর সামনে বিসিএস ক্যাডাররা পর্যন্ত সালাম দিচ্ছেন, দাঁড়িয়ে কথা বলছেন, সম্বোধন করছেন স্যার বলে। এমনকি ক্রিকেট বোর্ডের মিনহাজুল আবেদিন নান্নুকেও দেখলাম। এখন আমার কথা হচ্ছে, অনেকে এটা ঈর্ষণীয় হচ্ছেন, অনেকে খারাপভাবে নিচ্ছেন। তারা বলছেন আসলে ব্যাপারটা ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলবো, একটা শিক্ষিত ছেলে, মেধাবী ছেলে উপদেষ্টার স্থলে পৌঁছেছে এবং দায়িত্ব পালন করছে, ভুলভ্রান্তি তো হতেই পারে। তাকে আপনাদের মানতে কষ্ট হচ্ছে। আর রাতের অন্ধকারে বাজারে বাজারে নাচ গেয়ে নর্তকীর ভূমিকা যারা পালন করেছে, সেই সমস্ত নর্তকীরা যখন সংসদে বসেছে, ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে চেয়েছে, তাদের সময় তো কোনো কথা বলেননি। তাদের সময় তো মুখটি ঠিকই কুলু পেটে বসেছিলেন। এমনটি করবেন না। এই যৌবনতাকে, এই বয়সটাকে প্রেরণা দেবার মন রাখুন, এদেরকে উৎসাহ দিন। দেশ এগিয়ে যাবে, অবশ্যই দেশ এগিয়ে যাবে যদি তরুণরা দেশের হাল ধরে। ডক্টর ইউনূস কিন্তু এই কথা বলেছেন, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা একটু সাইড হয়ে যাই না। ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি আমি, যে আমরা তারা সাইড হয়ে যাই না, এই তরুণ যারা আছে তাদেরকে আমরা সাইড করে দিই, ইনশাল্লাহ এই দেশ এগিয়ে যাবে। তো যে কথা বলছিলাম, এদের মাঝে একটু ভুলভ্রান্তি হতেই পারে। এই সব ভুলভ্রান্তি বড় আকারে ধরলে তো হবে না। বিশেষ করে ট্রাফিকের দায়িত্ব যে ছেলেগুলো পালন করছে তাদের কথা বলছি। তারা যে ধরনের ভুলভ্রান্তিগুলো করছে তা খুবই নগণ্য। এটা ক্ষমার অযোগ্য বললে ভুল হবে। ক্ষমা এই জিনিসটাতেই আসে না, এটাকে কোনো ভুলভ্রান্তির আওতায়ও পড়ে না আমার দৃষ্টিতে। কিন্তু আপনারা এটাকে অনেক বড় করে দিচ্ছেন, এই ধরনের ব্যক্তিরা, এই যে ভাইরাল হওয়া ব্যক্তিগুলো এইটাকে বড় করে নিচ্ছেন। এমন কি অন্যায় করেছে ভাই আপনার, যে আপনি এমনভাবে চটে গেলেন? আমি একজন সিনিয়র সিটিজেন, আমাকে স্টুডেন্ট হইলে আমাকে অপমান করতে পারে না। আমার ছেলে আছে এর চেয়ে বড় বড়। আপনি নিজেই তো বলতেছেন আপনি একজন সিটিজেন নাগরিক। আপনাকে
সিনিয়র সিটিজেন নাগরিক, আপনি একজন সিনিয়র সিটিজেন, আপনাকে কি কেউ এখানে খারাপ ব্যবহার করেছে? আপনার সাথে কি কেউ গালি দিয়েছে? আপনাকে তো গাড়িটাই একটু দূরে নিয়ে ইউটার্ন নেওয়ার কথা বলেছে। আমরা এখানে কাজ করতেছি, এখানে ইউটার্নের কোনো ব্যবস্থা নেই। আমরা বলছি গোল চত্বর হয়ে ইউটার্ন হয়ে আসবেন। তাতে আপনি এত চটে গেলেন, এত চটার কি আছে? একটা উদাহরণ দিচ্ছি নিজের বাস্তবতা নিয়ে। কিছুদিন আগে সাভারে যাই, তখন ছাত্ররা এই ধরনের দায়িত্ব পালন করছিল ট্রাফিকে। সেখানেও তাদের কিছু ভুলভ্রান্তি হচ্ছিল, ফুটওভার ব্রিজেও তারা গিয়ে এই দায়িত্ব পালন করেছে। যাই হোক, আমি কোনো কথা বলিনি, তাদের সব কিছু মেনে নিয়ে চলে গেছে। গতকালকে যখন ফুটওভার ব্রিজ দিয়ে আসছিলাম, বিশেষ করে ধানমন্ডি 15 নাম্বার, এটা ওখানে রাস্তার মাঝখানে একটা রেলিং আছে। তো বেশিরভাগ এবং ফুটওভার ব্রিজটা একটু দূরে অবস্থিত, স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে একটু দূরে, যার ফলশ্রুতিতে মানুষজন ধানমন্ডি 15 নম্বরে বিশেষ করে রাস্তা যখন পার হয় তখন ওই রেলিং বেয়ে টপকে তারপরে রাস্তা পার হওয়ার চেষ্টা করে, এবং পরেও সবাই তাই করে, আমিও সেটা করে থাকি। তো গতকালকে যখন আসছিলাম চিরাচরিত সেই নিয়মে সেই রেলিং পার হয়ে আসছিলাম, এবং রেলিং পার হয়ে অলরেডি অপর রাস্তায় নেমে গেছি। এমন সময় একটি ছাত্র আসলো, এসে আমাকে বলতেছে, এইভাবে হাত জোর করে বলতেছে, প্লিজ আপনি এখান থেকে পার হবেন না, আপনি অপর প্রান্ত অর্থাৎ যে সাইড দিয়ে এসেছেন সেই সাইড দিয়ে গিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে পার হন। আমি একটু রেগে গেলাম। যাই হোক, রেগে গিয়েও তো চিন্তা করলাম না, এদের ভুলভ্রান্তি তো হচ্ছে না, এরা সঠিক করতেছে। যাই হোক, যদি একটু ভুলভ্রান্তি হচ্ছে এটা তো মানে কোনো বড় কোনো অন্যায় না। তাই আমি একটু কথা বললাম ওদের সাথে। আমি বললাম, আপনি কি এই এলাকার ছেলে? ছেলেটি বলল, হ্যাঁ। আমি বললাম, বুকে হাত দিয়ে সত্যিকার অর্থে বলেন তো, আপনি কখনো এই রেলিং দিয়ে পার হননি? যখন দেশের স্বাভাবিক অবস্থা ছিল, পুলিশ যখন দায়িত্ব পালন করতো, সার্জেন্ট যখন এই ট্রাফিক কন্ট্রোল করতো, তখন কি আপনি এই রাস্তা এভাবে রেলিং বেয়ে পার হননি? ছেলেটি সহস্যবোধনে লজ্জিত হাসি দিয়ে বলল, জি আমি এভাবে পার হয়েছি, তবে সেটা আমার ভুল ছিল, কিন্তু আপনি এখন এখানে পার হবেন না, আপনি পিছনে যান। তখন আমি বললাম, ঠিক আছে আমি পিছনে যাব, সমস্যা নেই, আমি ওই পার দিয়ে যাব। কিন্তু আমি তার সাথে বার্গেনিং করতে পারতাম, আমি ওই রাস্তা দিয়েই যেতে পারতাম ওর সাথে বার্গেনিং করে, কারণ তৎক্ষণাৎ আরেকটা মহিলা ওই পার দিয়ে যাচ্ছিলেন, ঠিক এই রেলিং বেয়ে। তখন আমি বললাম, ওকে ধরো, কিন্তু অলরেডি মহিলাটির সাথে তর্ক করতেছে, কিন্তু মহিলাটি ঠিকই ওই পারে ওই রেলিং বেয়ে অপর প্রান্তে চলে গেছে। কিন্তু আমি ছেলেটিকে বললাম, আমি এই ব্যবহারটা করলাম না, আমি ছেলেটাকে বললাম, আপনার সাথে শুধু আমার একটাই কথা। কি কথা? আপনি সত্যিকারভাবে কি বলবেন আমাকে, দেশের অবস্থা তো কিছুদিন পরে স্বাভাবিক হয়ে যাবে, ট্রাফিক কন্ট্রোলে চলে আসবে, আপনি কি তখন কখনো এই রেলিং দিয়ে আর পার হবেন না? ছেলেটি বুকে হাত দিয়ে বলল, না আমি আর কখনো পার হব না। আমি বললাম, দেখেন হয়তো আপনার সাথে আমার কখনো দেখা হবে না, তবে আপনি আমার কাছে প্রমিস করলেন, নিজের বিবেকের কাছে প্রশ্নটি রাখবেন, মনে রাখবেন। এটার উপরে বিশ্বাস করেই আমি অপর প্রান্ত দিয়ে পার হয়ে আবার সেই ফুটওভার ব্রিজ দিয়ে তারপরে রাস্তা পার হচ্ছিলাম। এই ঘটনাটি বললাম এই জন্যই, এই ভাইরাল হওয়া ব্যক্তিটিকে নিয়েই আমার সেই কথাটি। তিনি একজন সিনিয়র সিটিজেনশিপ, তিনি বলছেন, অথচ তিনি এরকম ব্যবহার কেন করলেন? এটা কি খুব খারাপ ব্যবহার করেছেন? তিনি অদ্ভুত আচরণ নিয়ে তাদের সাথে বলছেন গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিতে। উনি বলছে যে স্টুডেন্টের গায়ের উপর দিয়ে তুলে দিতে। সে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক কিছুই বলছে, আমাদের অনেক হুমকি দিছে। চিন্তা করেন কি অবাক কাণ্ড! এই লোকটি এত সাহস পেল কোত্থেকে? কিসের জোরে তিনি এত এই অদ্ভুত আচরণ করলো? একটু ভিতরে গিয়ে দেখি তো। আচ্ছা, আওয়ামী লীগ কি করতে পারে এরকম? না, বর্তমানে এখন করবে না, কারণ আওয়ামী লীগ এখন এমনিতেই ধরাছোঁয়ার বাইরে আছে। যে যেভাবে আছে, পালিয়ে আছে, লুকিয়ে আছে, তারা প্রকাশ্যে তাদেরকে কেউ কি দেখা যাচ্ছে না। যারা একেবারে চুনোপুটি অর্থাৎ তৃণমূল লেভেলে আছে তাদের কাউকে দেখা যাচ্ছে, তাও আবার যারা খুব একটা সক্রিয় না তাদেরকে দেখা যাচ্ছে, আর যারা সক্রিয় ছিল তাদেরকে খুব একটা দেখা যায় না, হয়তো বা ঘরে বসেই দিন কাটাচ্ছে। আপনি তাহলে কি আওয়ামী লীগ ধরতে পারেন না? তাহলে কি বিএনপি? রাইট, মুদ্রার এপিট আর ওপিট। এজন্যই আমি বলি, মুদ্রার এপিট আর ওপিট মান কিন্তু সমান। দেশ এখনো মাত্র সদ্য স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, এখন পর্যন্ত দেশটি সংস্কারের কাজ চলতেছে, এখনই তারা এই অদ্ভুত আচরণ করতেছে। ক্ষমতা পেলে আর কি করবে একটু ভেবে দেখেন তো। আমি যদিও বিএনপি বলেছি, বিএনপি আলার আবার দুঃখিত, আমার উপরে রাগ হবেন না,
আমি এই জন্যই কথাটা বলছি, আচরণটা কি তার ঠিক হয়েছে? একটু এই যে উনি যে কাজটা করলেন, ওনার পরিচয়টা আসলে একটু বাহির করার চেষ্টা করুন তো। বাহির করে ফেসবুকে প্রচার করে দিন তিনি আসলে কি। হতে পারে তিনি বিএনপি না, অন্য কোনো কিছু, কিংবা সাধারণ একজন ব্যবসায়ী, কিংবা একজন চাকরিজীবী, বড় মাপের একজন চাকরিজীবী, তার অনেক পয়সা আছে, অনেক ধনবান তিনি, অনেক আর্থিক অসচ্ছলতা তার খুবই বিদ্যমান। তাই বলে কি তিনি এই দাম্ভিকতা দেখাবেন? এই দম্ভের কি কোনো দরকার আছে? এই রাস্তাঘাটে উনি এভাবে এখানে বিতর্ক করতেছেন, অথচ পিছনে অনেক বড় জ্যাম লেগে গেছে, তার পিছনে সময় ব্যয় করতে হচ্ছে। ছাত্ররা তাকে সবিনয়ে বলছে যে দেখেন এখানে ইউটার্নের ব্যবস্থা নেই, ইউটার্ন একটু সামনে গিয়ে নিতে হবে, আপনি এখানে ইউটার্ন নেওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনি এখানে নিতে পারবেন না, আপনি সামনে যান। তাতে তিনি এরকম চটে গেলেন, দম্ভ দেখাচ্ছেন। এই দম্ভের মানে কি? এই অহংকারের মানে কি? কেন এই দম্ভ দেখাচ্ছেন? আপনার পয়সা আছে, আপনি ধনবান, আপনি পাওয়ারশীল লোক, এই জন্য সিনিয়র সিটিজেন হলে কি তারা এই 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 আচরণ করে? দেখলেন না, বুঝলেন না কিছু দেশে কি ঘটছে? এই দাম্ভিকতা দেখাতে গিয়ে আজ দেশ থেকে উধাও হয়ে গেছে, পগার পার হয়ে গেছে। কোথায় সেই দাম্ভিকতা? আজ পৃথিবীর মানুষ তাকে ছি ছি বলছে। শিখতে চেষ্টা করুন, নিজের বিবেকটাকে জাগাতে চেষ্টা করুন। সবার সাথে, শুধু ছাত্র নয়, সবার সাথে, গরিব হতে পারে, তার সাথে সাধারণ জনতা হতে পারে, তার সাথে আপনার লেভেলের লোক হতে পারে, তার সাথে, কিংবা আপনার চেয়ে যারা উচ্চ আছে তাদেরকেও বলছি, আপনার চেয়ে যারা উচ্চ আছে, যারা আরও বেশি আর্থিক ধনবান, আর্থিক সচ্ছলতা আছে, কিংবা আপনার চেয়ে আরও যারা পাওয়ার বেশি আছে, আপনার সাথে যদি এই আচরণ করে তারা, আপনার কেমন লাগবে? না, তাই এমনটি করবেন না। সবাইকে অনুরোধ করে বলছে, সবাই সবার সাথে ভালো ব্যবহার করুন। দেশটা সংস্কারের কাজ চলছে, ঘুষ দুর্নীতি যাতে আর না হতে পারে, এটাকে সমূলে উৎপাট করার চেষ্টা করা হচ্ছে। আসুন না আমরা নিজেদেরকেও ঠিক করি। বাঙালি জাতি হিসাবে আমরা এখনো সভ্য হতে পারিনি, এই কথাটা প্রায় শোনা যায়। আসুন না নিজেদেরকে সভ্য করার চেষ্টা করি, একে অপরের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করি। পারলে কাউকে সাহায্য করব যদি সামর্থ্য থাকে, না পারলে করব না। তাই বলে তার সাথে খারাপ ব্যবহারের তো কোনো মূল্য, কোনো দরকার আসে না। তার সাথে খারাপ ব্যবহারের তো কোনো প্রয়োজন পড়ে না। একজন গরিব হতে পারে, সে আপনার চেয়ে পড়ালেখায় কম হতে পারে, অশিক্ষিত হতে পারে, তাই বলে তার সাথে তো খারাপ ব্যবহার কোনো করার দরকার হতে পড়ে না। তাই আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি, সবাই সবার প্রতি সহমর্মিতা প্রদর্শন করি। তবেই দেশটা সুন্দর হবে, তবেই দেশটা এগিয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়াবে। পৃথিবীর সবাই বলবে বাঙালি একটি সভ্য জাতি। আসসালামু আলাইকুম।